দুর্জয়ের কাটা জায়গার ছবি দেখে সব সত্যিটা জেনে গেল রানী। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই অনিশা সেনগুপ্ত বাড়িতে এসে মাধুরীকে দেখাতে থাকে আর বলে, দেখো দেখো মেজো বৌদি, এই শাড়ির কালারটা কি সুন্দর, তোমাকে দেখতে হেব্বি লাগবে এই শাড়িটা পরে, আর আমি এই শাড়িটা তোমার জন্যই কিনবো। তোমার পছন্দ হয়েছে নাকি একবার দেখো, তাহলে আমি বুক করে দেব। কিন্তু মাধুরীর এসব ব্যাপার নিয়ে কোনোই উৎসাহ নেই। মাধুরী তখন বলে, থাক না অনিশা, আমার এসব কিছুই লাগবে না। অনিশা তখন বলে, কেন এরকমটা কেন বলছো গো? আমি তো চাই বলো, আমার আর জয়ের বিয়েতে তোমরা খুব সুন্দর করে আনন্দ করো, সাজো, তাহলেই আমার খুব ভালো লাগবে। কিন্তু মাধুরী মনে মনে ভাবতে থাকে, যে থাকলে আমরা সব থেকে বেশি খুশি হতাম, আজ সেই তো নেই। আজ আমাদের মধ্যে কোনো আনন্দই আর কাজ করবে না। এর মধ্যেই বুনুপিনুকে ডাকতে থাকে আর বলে, বুনুপিনু, তোমাদের জন্য আমি খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি। বিনু আর পুনু দেখো তোমরা। পুনুকে দেখাতে থাকে, কিন্তু পুনুর পছন্দ না, আর বলে, দেখো অনিশাদি, আমাদের এসব কিছুই লাগবে না, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। অনিশা তখন বলে, কেন? তোমরা আমারও তো আপনজন, বলো, তোমরা তো জানো আমার কেউ নেই। তোমরা যদি আনন্দ করো আমার বিয়েতে, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। এর মধ্যেই শুক্লা এসে বলে, কি হয়েছে অনিশা? অনিশা তখন বলে, দেখো না আন্টি, আমি সবাইকে ভালোবেসে কিছু না কিছু দিতে চাইছি, কিন্তু কেউই না নিতে চাইছে না। আমার খুব খারাপ লাগছে। আমার কি কোনো অধিকার নেই কাউকে কিছু দেওয়ার? সামনেই তো জয় আর আমার বিয়ে, সেই উপলক্ষেই দিতে চাইছিলাম, কিন্তু কেউই আর নিতে চাইছে না। শুক্লা তখন বলে, বিনু, পুনু, মেজো বৌমা, তোমরা এরকম করছো কেন? আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে, সেটাই স্বাভাবিক, কিন্তু দেখো, সব কিছু ভুলে গিয়ে আমাদের তো নতুন করে শুরু করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাই না? তোমরা আর মন খারাপ করো না, বরং অনিশা যেটা দিচ্ছে সেটা ভালোভাবে নাও আর আনন্দ করো। এর মধ্যেই অনিশা জিজ্ঞেস করে, আচ্ছা বড় বৌদি কোথায়? বড় বৌদিকে তো দেখছি না। এই বিয়ে নিয়ে সব থেকে বেশি যার উৎসাহ ছিল সে তো বড় বৌদি। শুক্লা বলে, সত্যিই তো। আসলে কি জানো তো অনিশা, রানী চলে যাওয়ার পর থেকে না বড় বৌমাও কেমন শান্ত হয়ে গেছে। বড় বৌমা আর আগের মতন জয়ের বিয়ে নিয়ে বাড়াবাড়ি করেই না, কেমন যেন সব কিছু হয়ে গেছে। অনিশা তখন ভাবে, সত্যিই তো, বড় বৌদিরই তো সব থেকে বেশি উৎসাহ ছিল আমার আর জয়ের বিয়েটা দেবে বলে। এর মধ্যেই রানী রান্নাঘরে চলে যায় আর মনে মনে বলে, বড় বৌদি আগের দিন বলছিল অবশ্য যে আমি চলে যাওয়ায় নাকি ওর খুব খারাপ লাগছে। জানি না সত্যি বললো নাকি মিথ্যে, তবে একটা কথা তো ঠিকই, যে বড় বৌদি একটু শান্ত হয়ে গেছে। বড় বৌদিকে বিশ্বাস করা যায় না। বড় বৌদিও বিশ্বাসের সুযোগ নিয়ে বারবার ঠকিয়েছে, অনিশা দিও একই। এর মধ্যেই রানী তো নিজের কাজ করতে থাকে, আর ঠিক সেই মুহূর্তেই শুক্লা তখন বলে, এ কি শম্পা, তুমি এইভাবে গ্যাসের সামনে দাঁড়িয়ে আছো কেন? অন্যমনস্ক হয়ে একটা অঘটন ঘটাবে নাকি? শোনো, জয় অনেক আগেই আমার কাছে চা চেয়েছিল, কিন্তু আমি দিয়ে আসতে পারিনি। তুমি এক কাজ করো, চাটা করো, ঠিক আছে? চায় অল্প চিনি দেবে, বেশি চিনি দেবে না। এর মধ্যেই শম্পা বলে, ঠিক আছে, আমি করছি। অন্যদিকে দেবু মনে মনে ভাবতে থাকে, রানী আবার না কোনো একটা গন্ডগোল বাঁধায়। রানীকে বিশ্বাস নেই, দুমদাম যা করতে শুরু করেছে, অনিশা দিও কিন্তু এবার খেপে যাবে। অনিশা দি তো রীতিমতো সন্দেহ করতে শুরু করে দিয়েছে। রানীর পাশে পাশে আমাকে থাকতেই হবে। এর মধ্যে অনিশা বলে, আমি না এই বিয়েটা নিয়ে খুব এক্সাইটেড। বিয়েতে কে কী পরবে, কি হবে, মেনু, সব দিকটা খুব সুন্দর করে সাজাতে চাইছি। তোমরা আমার সাথে একটু থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে। কিন্তু বুনুপিনু বলে, ছোট বৌদি চলে গেছে, ছোট বৌদির জায়গায় অন্য কাউকে বসাতেই পারবো না, আমাদের পক্ষে সম্ভবই না। তখনই মনে মনে মাধুরীও সেই একই কথাই ভাবতে থাকে, যে রানী যদি আজকে থাকতো কতই না ভালো হতো। দুনির পক্ষে তো এটা অনেক কষ্টকর। দুনি কি করে মেনে নেবে তার বাবার বিয়ে? এটা হয় কখনো? না না, আমি এই বিয়েতে থাকতে পারবো না। এর মধ্যেই রানী ভাবে, চাটা গিয়ে তাহলে দিয়ে আসি। রানী চলে গেছে চা দিতে, আর ঠিক সেই মুহূর্তে গিয়ে দেখে দুর্জয় ঘুমাচ্ছে। আর যখনই দুর্জয় ঘুমাচ্ছে, রানী তখন ভাবে, দুর্জয় তো এখন ঘুমাচ্ছে, এখনই যদি আমি ওই কাটা দাগটা একটু দেখতে পারতাম, তাহলে বুঝতে পারতাম যে কি হয়েছে। এরপরে জামাটা তুলে আস্তে আস্তে যদি দেখতে যায়, ঠিক সেই মুহূর্তেই দুর্জয় একেবারে উঠে পড়েছে আর বলে, কি ব্যাপার, তুমি আমার জামা এরকমভাবে করছিলে কেন, সরাচ্ছিলে কেন? বলো, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? এরপরেই সবাইকে ডাকতে শুরু করে। তার মধ্যে চলে এসেছে অনিশা, শুক্লা, তারপর দেবু। আর তখন জিজ্ঞেস করে, কি হয়েছে?
বিনুপুনুও চলে এসেছে। দুর্জয় তখন বলে, মা তুমি ওকে চা নিয়ে আসতে বলেছ? ও না এখানে এসে আমার গেঞ্জিটা আস্তে আস্তে সরাচ্ছিল। আর এই কথাটা শোনার পরেই শুক্লা বলে, ছি 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 শম্পা, তোমার শেষ পর্যন্ত এইসব স্বভাব রয়েছে, এ তো আমি ভাবতেই পারিনি। অনিশা বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই জন্য আমি বলেছিলাম এই সমস্ত মেয়েকে এইসব চাকরিতে রাখতে না। রিতম দা তো আমার কোনো কথা শুনলো না। এই শোনো, তোমাকে আর কাজ করতে হবে না, আজই তোমার এখানে শেষ দিন, বুঝতে পেরেছো? দেবু তখন বলে, হয়ে গেল, এই জন্য রানীকে বলেছিলাম একটু ধৈর্য ধর। ও তো আমার কোনো কথাই শুনবে না, এবার নাও ঠেলা সামলাও। এরপর শম্পা বলে, আসলে আমি বলছি কি হয়েছে, আমার বাড়ির লোকটারও না এই রকম ভাবেই কেটে গেছিল, পুরো ফালা হয়ে গিয়েছিল। তারপর একটা পাতার রস দিতেই একদম সুস্থ হয়ে গেছিল, আর দাগটাও ছিল না। আর দাদাবাবুর তো সামনে বিয়ে, তাই ভাবছিলাম যদি আমি কিছু করে দাদাবাবুর কষ্টটাকে একটু লাঘব করে দিতে পারি আর কি। তখনই অনিশা বলে, আন্টি ও না পাগল, ও কি বলছে, কি পাতার রস ফস দেবে, ও কি ট্রিটমেন্ট করবে নাকি এবারে? শোনো, তোমাকে আমি বার করে দেবো, এখানে থাকতে হবে না। তখনই দেবু বলে, ও তো ভালোই কাজ করে আমার, তুমি ওকে বার করতে পারো না, স্পেশালি রিতম ওকে অ্যাপয়েন্টমেন্ট করেছে, আমি ওকে আমার কাছেই রাখবো। তখনই মাধুরী বলে, হ্যাঁ ও তো আমার কাছেও অনেক সাহায্য করে, ভুলভ্রান্তি তো হতেই পারে, একটা ভুলই তো হয়েছে, আর আশা করি এরকম কিছু করবে না। তখনই রানী বলে, ঠিক আছে আমায় ক্ষমা করে দিন, আমি আর কখনো এমনটা করব না। কিন্তু অনিশা ক্ষমা করতে চাই না। অনিশা বলে, তোমাকে আমি কাজে রাখবো না, বললাম তো, তুমি যতই জেদ করো না কেন। মনে মনে ভাবতে থাকে রানী যে এখান থেকে তো আমি কোনোভাবেই যাব না। তখনই দেবুকে বারবার বলতে থাকে, দেবু কিছু একটা কর। দেবু চেষ্টা করে যাচ্ছে। এরপরেই দুর্জয়ের পা ধরে কান্নাকাটি শুরু করে দেয় রানী, আর বলে, দাদাবাবু আমাকে কাজ থেকে বের করে দেবেন না, আমি আর কখনো এমনটা করব না। রানী যখনই দুর্জয়কে স্পর্শ করে, দুর্জয়ের মনে হয় এই স্পর্শটা আমার কতই না চেনা, কিন্তু এমন কেন মনে হয়। এরপর দুর্জয় বলে, ঠিক আছে, আমি কারোর ভাত মারতে চাই না, ঠিক আছে ও থাকুক কাজে। এরপরেই দেবু রানীকে নিয়ে সেখান থেকে চলে যায় আর বলে, দেখেছিস তো, বারবার বলছি সাবধানে থাক, গন্ডগোল করিস না, তুই সেই গন্ডগোল করছিস। তো রিতম দা আসুক, আমি ওকে বলবো পুরো ব্যবস্থাটা করতে। এর মধ্যে অনিশার একটু সন্দেহ হয়। দুর্জয় তো বসে আছে। এরপর রিতম বাড়িতে আসার পরেই সবটা শুনে চলে এসেছে দুর্জয়ের কাছে আর বলে, ভাই তুই ঠিক আছিস তো? দুর্জয় বলে, হ্যাঁ ঠিক আছি। তখনই রিতম বলে, তোর কথা শুনেই তো আমি ছুটতে এলাম। জানিস ভাই, একটা সময় আমি চাইতাম তোর সাথে যাতে অনিশার বিয়েটা না হয়, কারণ রানী তখন বেঁচে ছিল, আর এখন তো রানী নেই, তাই তোর যা ইচ্ছা তুই করিস। হ্যাঁ রে, বলছি তোর কাটার চিহ্নটা কেমন রে, মানে একটু লম্বাটে টাইপের না গোল টাইপের, মানে কাছে কেটে গেলে আর কি কিরকম হয় সেটাই জিজ্ঞেস করছিলাম। আমি তো সব জানি না, কায়দা করে চেষ্টা করছে, তবে দুর্জয়ের কাছ থেকে সেরকম কোনো কথা বার করতে পারে না। এরপর দুর্জয় বলে, আমার না খুব ঘুম পাচ্ছে। এরপর দুর্জয় ঘুমিয়ে পড়ছে। আর অন্যদিকে রানী বলে, একটাই তো ফটো, ওটা আনতে কতক্ষণ টাইম লাগে, আমার যে আর ধৈর্য সহ্য হচ্ছে না। এর মধ্যেই দুর্জয় ঘুমিয়ে পড়েছে। তখনই রিতম দুর্জয়ের যে সার্টিফিকেটগুলো ছিল, অপারেশনের যে ছবিগুলো ছিল, সবটাই পেয়ে গেছে, আর সেটা নিয়ে রানীর কাছে চলে এসেছে। রানী অপারেশনের জায়গার ছবিটা দেখে বলে, অসম্ভব, এটা কোনোভাবেই কাচের কাটা না, এটা পুরোপুরি কাটা হয়েছে আর বোঝা যাচ্ছে, কিন্তু কেন কাটা হয়েছে সেটা আমাকে জানতেই হবে। নিশ্চয়ই অনিশাদি কিছু করেছে। আমি বলেছিলাম না, অনিশাদিকে আমার খুব একটা ভরসার বিশ্বাস হয় না। এই কাটার চিহ্নটা অনেক কিছু মিন করছে। আমি যদি ঠিক হই তাহলে আমি যেটা ভাবছি সেটা নয় তো। আর রানী কিন্তু অনেক কিছুই গেস করতে পেরে গেছে।